শাসক দলের হিন্দু শব্দে কেন এত অ্যালার্জি সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হিন্দুদের উৎসবকে নিয়ে কেন এত অ্যালার্জি সেই নিয়ে প্রশ্ন উঠেছে। হিন্দুদের উৎসবকে মৃত্যু কুম্ভ বলা, রাম মন্দিরকে গিমিক বলা, সেই সব তো ছিলই, কিন্তু সেসব যে কারণে করা হচ্ছিল, বলা হচ্ছিল সংখ্যালঘু তোষণ, যেটা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ ছিল সংখ্যালঘু তোষণ করে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা যে আমি তোমাদের লোক, তোমাদের 30% ভোট যাই শতাংশ থাকুক আমাকে দিও। এমনটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছিলেন? যদি করছিলেন তা এবার ফেল করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু তোষণের সমস্ত প্যাচ ধরে ফেলছে কি সংখ্যালঘুরা? প্রশ্ন উঠছে কেন? কারণ ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী ক্যামেরায় তাকিয়ে চোখে চোখ রেখে বলছেন যে এতদিন তো ফুরফুরা শরীফে অশান্তি হতো না, লবিবাজি করে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে এই ফুরফুরা শরীফে অশান্তি করা হচ্ছে রাজনীতি করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যাগুরুদের আপনি রাগিয়েছেন, সংখ্যালঘুরা আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারছে। আপনি কোথায় যাবেন এবার? আপনার ভোটটা কোথা থেকে আসবে? কি বলছেন তহা সিদ্দিকী, শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। ফুরফুরা শরীফে অ্যাডিশনাল এসপি পর্যন্ত মার খেয়েছে কিছু, কেন এখানে লবি তৈরি করে দেওয়া হয়েছে, তৃণমূলের দুটো লবি তৈরি করে দিয়ে এই জিনিসটা করেছে। আর এর মাথা ছোট, নিচু কেউ নাই, এর মাথা ওপরে। ফুরফুরা শরীফের লবি তৈরি হয়েছে, লবি তৈরি হয়েছে বলবো না, তৈরি করা হয়েছে, তৈরি করে অরাজকতা হয়েছে। মমতা ব্যানার্জি উনি সুন্দর অ্যাকশন নিয়েছিলেন, আমাদের এমপি সুন্দর অ্যাকশন নিয়েছিলেন, ওখানে কিন্তু এমএলএর কোনো ভূমিকা ছিল না। এমএলএ উনি ঘরে বসে বসে এসে হাওয়া খাচ্ছিল। আরে হিসেব করে এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা হিসেব ছিল সংখ্যালঘুদের তোষণ করব, হিন্দু শব্দে আপত্তি জানাবো, হিন্দুদের উৎসবকে মৃত্যুকুম্ভ বলবো, অপমান করব। কিন্তু এবার হিসেব পাল্টে যাচ্ছে। কি হবে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হয়তো ভাবছেন যে 26-এ যে শতাংশ ভোট কনসলিডেট করে আসার কথা ছিল সেই কনসলিডেশন কি হবে এবার? কারণ হঠাৎ করে 10 বছর বাদে, 9 বছর বাদে ফুরফুরা শরীফে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিধানসভা ভোটের আগের বছর। এবং সেই নিয়ে কারা প্রশ্ন করলেন? বিরোধীরা না, সেই নিয়ে প্রশ্ন করছেন ফুরফুরা শরীফেরই যারা পীরজাদা, তারা প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 বছর মনে পড়েনি এখানে অশান্তি হয়েছে, এখানে রাস্তার কি অবস্থা, উন্নয়নের কি অবস্থা, হঠাৎ এখন মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হ্যাঁ ফুরফুরা শরীফে যেতে হবে, ফুরফুরা শরীফে গেলেই তো ভোট আসবে। কি বলছেন পীরজাদারা, শুনুন। ফুরফুরা শরীফে মানুষ আসতে 2-4 দিন ভয় খেচ্ছিল, আমাদের ফোন করে বলতো হুজুর যাবো, আমরা যাবো। আমরা তো মনে হ্যাঁ আপনারা আসেন, আমরা দেখছি রহমতুল্লাহ আলাইহ ওনার মাজারে রাস্তার ধারে বোম মারামারি হয়েছে, যেটা জীবনে আমরা দেখিনি, জীবনে দেখিনি। মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এসছেন ফুরফুরা শরীফে, 9 বছর বাদে বলছেন, 10 বছর বাদে এলেন, ঘুরে গেলেন তিনি। এতদিন তিনি এলেন না, কি বুঝলেন? ফুরফুরা শরীফে অনেক দুর্ঘটনাও ঘটেছে। এখানে পঞ্চায়েতে ভোট গণনা নিয়ে আজ প্রশাসন বিভাগ ফুরফুরা দরবার শরীফে এসে, পীর মহল্লা এসে তারা পিটাপিটি, মারামারি বহুত কিছু করেছে। তাতে কাজ মাজ সব ভাঙাভাঙি, আমার বংশের ভাইপোদের উপরই হ্যাঁ টর্চারিং করেছে, মেরেওছে, এবং আমার মাথাটাও ফেটেছে আটকাতে যে হ্যাঁ এসব জিনিস বহুত ঘটেছে। যার কারণে তিনি তো একটা কোনো কথাই তো বললেন না তখন, যে এই জিনিসটা কী হলো, কেন কি তদন্ত করে দেখি, কি দুঃখ যা কোনো কথা বললেন না, ঠিক বুঝলেন? এখন 10 বছর বাদে হঠাৎ চলে এলেন। আজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার সময়, পিঙ্কির আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলার সময় ইব্রাহিম সিদ্দিকী বললেন মুখ্যমন্ত্রী 10 বছর বাদে এলেন, এতদিন কোথায় ছিলেন? এখানে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, সেই সময় দেখা যায়নি, এখন কেন আসছেন মানুষ বুঝতে পারছে। কি বলছেন এটা? বলছেন পীরজাদা ফুরফুরা শরীফের
যে পীরজাদা, যে ফুরফুরা শরীফে গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে বললেন যে সব উন্নয়ন করে দিয়েছি, শুধুমাত্র হাসপাতাল ছাড়া সব হয়ে গিয়েছে, সবটা হয়ে গিয়েছে। আজ তহা সিদ্দিকী বললেন যদি এটা বলা হয় যে সব উন্নয়ন হয়ে গিয়েছে তাহলে বেঈমানি করা হবে। তহা সিদ্দিকী বলছেন, ফুরফুরা শরীফে বসে বলছেন, যে ফুরফুরা শরীফে গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের অপমান করছেন, হিন্দু শব্দ বিধানসভার যে মুলতুবি প্রস্তাবের রেকর্ড তা থেকে বাদ দিচ্ছেন, বুঝলাম তোষণ করছেন, কিন্তু সেই তোষণ তো ধরা পড়ে যাচ্ছে। বাংলায় কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, যদি ধরা পড়ে যাও তাহলে কি লাভ? কিন্তু আপনি যে গতকাল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সব উন্নয়ন করে দিয়েছেন, সবটা হয়ে গিয়েছে ফুরফুরা শরীফে, সত্যিই কি সবটা হয়ে গিয়েছে নাকি এখানেও মিথ্যাচার রয়েছে? কি দেখেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, দেখুন। বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফে হঠাৎই পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9 বছর পর ফুরফুরা শরীফকে মনে পড়ল এবং সেখানে এসে তিনি এও বললেন যে হাসপাতাল ছাড়া সবই করে দিয়েছে ফুরফুরা শরীফের জন্য। কিন্তু আসল ছবিটা কি? আসল ছবিটা ঘুরে দেখলো রিপাবলিক বাংলা। ফুরফুরা শরীফের মাজার থেকে বা নতুন মাজার থেকে মাত্র 2 কিলোমিটার মধ্যেই রয়েছে এই ক্যাম্পাস, যে ক্যাম্পাস আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হিসেবে তৈরি হয়েছিল। এমনকি তোহা সিদ্দিকের মুখেও একই অভিযোগ তথা বলা বাহুল্য অনুযোগ শোনা গিয়েছে। এই ইউনিভার্সিটি তৈরি হয়েছিল এবং সেই ইউনিভার্সিটি এখন একটা ভুতুড়ে বাড়ির মতো পড়ে রয়েছে, কোনো রকম কোনো ফলক লাগানো হয়নি এবং উদ্বোধন তো অনেক দূরের বিষয়, এই বাড়ির ভিতরটা এখন জঙ্গল তৈরি হয়েছে এমনটাও কিন্তু দাবি। বাইরে তালা লাগানো রয়েছে এবং তালায় মরচে পড়েছে এবং কোটি টাকা খরচা করে এই ক্যাম্পাস বানানো হয়েছিল এবং দেখা যাচ্ছে যে এই ক্যাম্পাসের গ্রিল বন্ধ, সমস্ত কিছু বন্ধ। রাত্রিবেলা যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো পর্যন্ত চলে না। মানুষজনকে জিজ্ঞেস করলে কেউ বলতেও পারে না যে এখানে আদপে একটা কলেজ রয়েছে কিনা। হিন্দু ঐক্যে ভয় আছে কিনা সেই নিয়ে মানুষ বলবেন, সেই নিয়ে মানুষের রায় দেখা যাবে বিধানসভা ভোটের সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের জন্য আপনি দেখাচ্ছিলেন যে আপনি অনেক করছেন, তারা বলছেন আজ যে আপনি কিছুই করেননি এবং বাস্তব চিত্রটাও তাই দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করলেনটা কি, প্রশ্ন করছি আমরা। আজ কিশলার অগ্নিবাণে আমার প্রথম অগ্নিবাণ, আমার প্রথম প্রশ্ন জানিয়ে যাব আমি আজ আলোচনায়, ডিবেটে, হাই ভোল্টেজ ডিবেটে। লবিবাজি করে অশান্তি ছড়িয়ে সংখ্যালঘুদের উস্কাচ্ছে তৃণমূল। লবিবাজির কথা আমি বলছি না, কে বলছেন? তহা সিদ্দিকী, পীরজাদা। কি বলছেন? তৃণমূল লবিবাজি করে এখানে অশান্তি করেছে, যা গত বহু বছরে হয়নি, আজ তা হচ্ছে এবং তৃণমূলের শীর্ষ স্তর একদম টপ লেভেল থেকে এই লবিবাজি হচ্ছে এবং তার জন্য অশান্তি ছড়ানো হচ্ছে। কেন অশান্তি ছড়াচ্ছেন সংখ্যালঘুদের মধ্যে? কি পাবেন সংখ্যালঘুদের মধ্যে অশান্তি ছড়িয়ে? যাতে তারা উত্তেজিত থাকে, যাতে তারা উত্তেজিত থেকে সেই উত্তেজনাটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ভোট ব্যাংকে। তাই কি আমরা প্রশ্ন করছি আজ, আপনার উদ্দেশ্য কি সংখ্যালঘুদের উত্তেজিত করে রাখার মধ্যে? আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অব্র সেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, তৃণমূলকে সমর্থন করেন তথা আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ, আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী। আমি প্রথমে আবারও আজকে কাজী মাসুমদার থেকে শুরু করব, কাজী মাসুম আক্তার থেকে শুরু করব। আমরা গতকাল খানিকটা আলোচনা করেছিলাম, কিন্তু আজ আরও বাক্সটা খুলে গেল এবং ভেতর থেকে আরও পোকা বেরিয়ে এলো। আজ সরাসরি তহা সিদ্দিকী বললেন তৃণমূলের একদম শীর্ষ স্তর থেকে লবিবাজি করিয়ে আমাদের ফুরফুরা শরীফকে অশান্ত করে দেওয়া হচ্ছে। আজ ইব্রাহিম সিদ্দিকী বললেন না চাকরি হয়েছে, কিচ্ছু হয়নি, শুধু বড় বড় বাতেলা। কেন 10 বছর বাদে এসেছেন মুখ্যমন্ত্রী? একদিকে হিন্দুদের অপমান, আরেকদিকে সংখ্যালঘু তোষণ, এটা তো স্ট্র্যাটেজি ছিল। সেই স্ট্র্যাটেজিতে কোথাও কি ভুল হয়ে যাচ্ছে? কোথাও হিসেবের বেহিসেবি হয়ে যাচ্ছে কোথাও? কি বলবেন, বলুন। আর ভয় দেখাতে পারবে না, এইটা বলেছিল কাসেম সিদ্দিকী। বারবার ভয় দেখাচ্ছে, ক্যা করে তাড়িয়ে দেবে, আর ভয় দেখাতে পারবে না। দিদির খুব পছন্দ হলো কাসেম সিদ্দিকীকে। কাসেম সিদ্দিকী এখন পাক সার্কাসে দিদির পাশে বসে আছে, স্নেহভাজন, বিশাল প্রিয়। ডান দিকে ফিরহাদ হাকিম, তিনি পুরসভার মেয়র, তিনি দাওয়াতে ইফতার, মানে ইফতারটার বাংলায় রইল না, ইফতারের আমন্ত্রণ নিমন্ত্রণ নয়, দাওয়াত থাকতে হবে। ওরে বাবা, মোল্লা মানে উর্দু মানে ফিরহাদ হাকিম মানে অর্ধেক এই উর্দুভাষীদের রাজত্ব তৈরি করে দেওয়া, বাংলাটাকে উর্দুভাষীতে করে দেওয়া।
ফিরাতে। আর তার মেয়ে আছে প্রিয়দর্শিনী হাকিম, সে আবার দাওয়াতে ইফতার করবে। সে হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠনের প্রধান। ইফতার করুক না, অসুবিধা কি? দাঁড়ান, বাংলা শুধু ইফতার চলবে, মুসলমানদের উন্নয়ন ইকুয়ালিটি ইফতার খাওয়া, এটাই প্রশ্ন না মজাটা এটা শুনুন। প্রশ্ন। তোয়া সিদ্দিকীর প্রবলেমটা কোথায় হলো? আমি কি সুন্দর দিন কাটাইতাম, ফুরফুরা বলিলে আমার নাম অগ্রাধিকার পাইতো, কোথায় সেসব দিনগুলো গেল? মনটা বড্ড খারাপ। কি যে গোপন কথা নওশাদ সিদ্দিকীর সাথে হলো, তারপরে টিআরপি পেল কাসেম সিদ্দিকী, যিনি নওশাদের সাথে করতেন। উনি গুরুত্ব পাচ্ছে না, উনি তো স্নেহাশিস উচ্চারণ করতে পারে, সেনহাসিস, ওনার সব উচ্চারণ ভুলাবে। তো স্নেহাশিসের বাবুর প্রতি ওনার খুব রাগ, কারণ যে টাকা পয়সাটা ডাইরেক্ট ওনার কাছে যেত, স্নেহাশিস বাবু নাকি ঠিক মতো করে দিচ্ছে না ওনাকে। এবং যে হসপিটালটা ওখানে তৈরি হয়েছে অনেক আগেই, সেই হসপিটালে টাকা পয়সা নাকি থ্রু ওই আমাদের তোয়া সিদ্দিকীর মাধ্যমে খরচা হয়েছে। এবং ওই কাসেম সিদ্দিকী ভিডিও করে দেখাচ্ছিল টাকাটা লুট হয়েছে, হসপিটাল কিচ্ছু হয়নি। সেই কাসেম সিদ্দিকী মাননীয়ারে তো কাছের হয়ে গেল, হৃদয়ে গভীরতম ব্যথা। 3 মাস আগে- যা থুতু থেকে 3 মাস আগে মোনাফেক বলেছিল মুখ্যমন্ত্রী। যা থুতু থেকে সাপে কামড়ালে, বিশেষত সাপ কামড়ালে আল্লাহ পাক তাকে থুতুতে এমন শক্তি দিয়েছে যে ওই ক্ষতস্থানে দিলে ভালো হয়ে যায়। আল্লাহর সাথে তার ডাইরেক্ট সম্পর্ক। হঠাৎ করে দিদির সাথে কাসেমের সম্পর্ক হয়ে গেল। সেই কাশেমের এই একটা বিপর্যয়, বক্তব্য শোনাই, বুকে সেই বড় ব্যথা। কাশেমের একটা বক্তব্য শোনাই আমরা। আমি আসছি আমি বলতে চাইছি, বাবু আসছি। কাসেম সিদ্দিকীর যে বক্তব্য পিচ্চাদের মধ্যে কি কাসেম বলেছিলেন দেখে কাসেম গেছে। সিদ্দিকী, শুনবো আসছি আলোচনা। কাসেম সিদ্দিকীর বক্তব্য। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কে বন্ধ করেছে? সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে। আমি এই কাসেম সিদ্দিকীর বাইক নিয়ে আমি আসি। আমি একবার কাসেম সিদ্দিকীর বাইক নিয়ে আমি কাসেম আলীর কাছে যাই। কাসেম আলী, আমার বক্তব্য হচ্ছে কাসেম সিদ্দিকী বলেছিলেন, হ্যাঁ পুরনো বাইক, আছে তো ওটাই পুরনো। বলছি। সরকার বিরোধী তো বলেছে বিজেপির উন্নয়ন ভয় দেখানো হচ্ছে। আজ সেই কাসেম সিদ্দিকীকে মমতার পাশে দেখা গিয়েছে। কিন্তু ইব্রাহিম সিদ্দিকী কি বলছেন? আমি আসি। ইব্রাহিম সিদ্দিকী কি বলছেন? বলছেন তোলাবাজি হয় এই ফুরফুরা শরীফে। ইব্রাহিম সিদ্দিকী বলছেন। তোহা সিদ্দিকী বলছেন তৃণমূলে একদম সর্বস্তর থেকে লবিবাজি করে আমাদের মধ্যে অশান্তি করানো হচ্ছে, এখানে উন্নয়ন হয়েছে বলা যায় না। বলুন। আমি তো প্রত্যেক দিনই বলছি, দেখুন বিস্কুটের ভাগ বাটোয়ারা কম হলে চিৎকার চেঁচামেচি করতেন। এখন দিদিমণির অত্যন্ত প্রিয় এবং স্নেহভাজন হয়েছে। শুনুন না, দাঁড়ান না, বলতে দিন। আপনি বিজেপির অত সমর্থন করেন, কিন্তু বিজেপি আচ্ছা, আপনার কাছে আসবো না, আমি আসবো। হ্যাঁ। বলতে দিন, আপনি বলতে দিন। হ্যাঁ। বলতে দিন। মুসলমান বিজেপি মুসলমানদের সম্মান দেয় না। আপনি কেন ওখানে আছেন আমি বুঝতে পারছি না। আপনার থেকে আপনাকে শিখবো আজ না। মুখপাত্র আপনার থেকে শিখবো না। আপনাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে, যেমনি চায়ের থেকে মশাকে ছুঁড়ে ফেলে দেয়, এইভাবে আপনাকে ছুঁড়ে ফেলে আচ্ছা, ইনি বলছেন না ইব্রাহিম সিদ্দিকী তোলাবাজির কথা বলেছেন। শুনুন ইব্রাহিম সিদ্দিকী তোলাবাজি, তারপর আমি কাসেমদার বক্তব্য নেব। ইব্রাহিম সিদ্দিকী বলেছেন, শুনুন এটা তোলাবাজি হচ্ছে কিভাবে ফুরফুরায়, শুনুন। আজকে যাদের হাতে দেওয়া হচ্ছে তারাই তো সে কিন্তু ভাগযোগ করে নিজের নামে করে খেয়ে নিচ্ছে। সরকার দিচ্ছে ঠিকই, সে তো নিজেরা ভাগাভাগি করে নিজের নামে দিয়ে করে খেয়ে নিচ্ছে। পাবে কোথা? কি মিলেন? একটা ঘর করতে গেলে তাতে 10,000 টাকা তাদের ঘরে যারা দিতে হবে, মানে ফাইন দিতে হবে, তারপরে আপনি টাকা পাবেন। এটা কি এখানেও চলে? এই নিয়ম এখানেও চলে যে আবাসের টাকা আসলে ঘরের টাকা অন্যজনকে দিতে হবে বা কাটমানি দিতে হবে, না হলে টাকা পাবে না, না হলে ঘর পাবে না? কাটমানি না দিলে কোনো কাজই হবে না। তো এইটাই তো আফসোস আমাদের, যে এত টাকা উনি দিচ্ছেন, বরাদ্দ করছেন, বরাদ্দ করে টাকাটা যাচ্ছে কোথা, তার ছেচপত্র প্রকাশ করছেন না কেন, এবং টাকাগুলো গেল কোথা? হ্যাঁ, কোন রাহব বলদের হাতে পড়ে তসরুপ হলো? কি মিলেন? যদি এইখান থেকে তিনি তোলাবাজিদের হাতে টাকাগুলো পড়ে যায়, তাহলে তো দেশের কাজ কিছু হবে না। কাসেম সিদ্দিকী বলছেন, ইব্রাহিম সিদ্দিকী বলছেন তোলাবাজি না দিলে, কাটমানি না দিলে এখানে
কোনোভাবেই কাজ হয় না। আমরা সেই আলোচনায় ফিরছি এবং সেই আলোচনা আমি কন্টিনিউ করবো। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ এসছে। প্রথমে নেব ব্রেকিং নিউজ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, ভোটারের সাথে আধারের সংযুক্তিকরণ। নির্বাচন কমিশনের যুগান্তকারী সিদ্ধান্ত। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে ভোট জিহাদের দিনকে এবার শেষ হতে চলেছে, কারণ এবার আধার এবং ভোটার কার্ড লিঙ্ক হতে চলেছে। আমি সরাসরি যাব ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের সিনিয়র এডিটর রয়েছেন নিউজ রুম থেকে। ময়ূক, বড় সিদ্ধান্ত, এর ফলে কি লাভ হতে চলেছে ভোটারদের, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? ময়ূক। দেখো কিশলয়, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি এটা আমরা ভারতে প্রথম ব্রেক করছে, রিপাবলিক নেটওয়ার্কের প্রথম ব্রেক, যেখানে নির্দিষ্টভাবে আমরা এই খবর দিচ্ছি আধার কার্ডের সাথে আগে প্যান কার্ড সংযুক্তিকরণ বা লিঙ্ক করা বাধ্যতামূলক ছিল। এখন আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ডের সংযুক্তিকরণ এই মুহূর্তে একজন ভোটারের ক্ষেত্রে বাধ্যতামূলক করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। যে যৌথ বৈঠক ছিল, যে বৈঠকের কথা বলা হয়েছিল, এপিক কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণের যে বৈঠক আজকে জাতীয় নির্বাচন কমিশনে ছিল, সেই কমিশনের বৈঠকে আজ এই যুগ্ম সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যুগান্তকারী এক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ বিরোধী দলগুলো কিভাবে রিয়্যাক্ট করে, আদপে তাদের কোনো বিরোধিতা থাকে কিনা না, এই যে একটা আধার কার্ড, সেই আধার কার্ডের চোখের আইরিস দেখে ব্যক্তিটিকে, সে ভারতের ভোটার কিনা, প্যান কার্ড নম্বর কত, সমস্ত ডেটা পাওয়া যাচ্ছে, এটা একটি দিক। এবং অন্যদিকে এই ভুয়ো ভোটার বা ভোট জিহাদের যে কথাগুলো বারবার বলা হয়, ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ভোট দিয়ে চলে যায়, মৃত মানুষের ভোট দেওয়া হয়, মৃত মানুষের আধার কার্ড ক্যান্সেল হয়, মৃত মানুষের চোখের আইরিস দেখে এবং বায়োমেট্রিক দেখে ভোটটা মৃত মানুষকেই এবার দিতে হবে, যেটা সম্ভব নয়। সুতরাং এই ছাপ্পা ভোট, ইল্লিগাল ভোট বা এই ভোটের নামে বজ্জাতি যেটা, সেইটা বোধহয় এবার বন্ধ হতে চলেছে। আমরা এটা একটা ডেভেলপিং সিচুয়েশন কিশলয়, যে কারণে এই তোমার ডিবেটের মাঝখানে আমরা এটা ব্রেক করলাম, কিন্তু যত বারবার যে আপডেটসগুলো আসবে সেগুলো আমরা দিতে থাকবো তোমার। একদমই, অনেক ধন্যবাদ ময়ূক রঞ্জন ঘোষ যেমনটা জানাচ্ছিলেন। ভোটারের সাথে আধারের সংযুক্তিকরণ অত্যন্ত বড় সিদ্ধান্ত। এবার অনুপ্রবেশকারী কিংবা ভুয়ো ভোটারদের দিন শেষ। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন। ফিরবো আলোচনায়। যেমনটা বলছিলেন, তোলাবাজি না হলে এখানে কোনো কাজ হয় না, কাটমানি না হলে কাজ হয় না। আমি দ্রুত প্রত্যেকের কাছে যাব, তার আগে কাশেমদা বলুন। বাংলায় কোনো উন্নয়ন নেই, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের চোর, ডাকাত, গুন্ডা, মস্তান বানিয়েছে। বাংলায় মেরুকরণের রাজনীতি হয়েছে, তোষণ তুষ্টিকরণের রাজনীতি হয়েছে। কালকে আমি একটা পোস্টার দেখছিলাম যে হিন্দু ভাই ভাই, হ্যাঁ, বাংলায় বিজেপিকে চাই। আর আজকে তৃণমূল কংগ্রেস আবার নতুন একটা স্লোগান দেখলাম, দেওয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার আকারে দেখছি, হিন্দু ভাই ভাই, গ্যাসের দাম কম নাই, হিন্দু ভাই আধার লিঙ্কে কম নাই। আর ইফতার করার পরে, আমি আপনার রিপাবলিক বাংলা স্টুডিওতে আসার জন্য ইফতার করার আগে আমার রাষ্ট্রবাদী কিছু মুসলমান ভাই আমাকে ফোনে স্লোগান লিখে পাঠিয়ে দিলেন। বাংলায় এখন নতুন স্লোগান হচ্ছে, মুসলমানদেরকে আর বোকা বানানো যাবে না। এই কাজী মাসুম আক্তারদের মতো সমাজের যারা মুসলিম আছেন, রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মানুষ আছেন, একদিন জাতীয় সঙ্গীত গাইবার অপরাধে এনাকে মার খেতে হয় এবং হত্যার চেষ্টা করা হয়। তাই মুসলমানরা এবারে নতুন স্লোগান দিয়েছে, রাধামোহন বাবুদের হয়তো জ্বলন হবে, যে আগামী দিন কি হতে, আপনাদের জ্বলন হবে। বলতে দিন না রে ভাই, বলতে দিন কথা বলে আপনারা শুনতে চান না, এটাই আপনাদের তখন আপনারা শুনতে চান না, এই শুনতেই চান না, এখন তো শুনতেই চান না, তখন আপনারা বলতে দিন বাংলায় মুসলমানদেরকে আর বোকা বানানো যাবে না। বাংলার মুসলমানরা নতুন করে স্লোগান দিয়েছে, মুসলিম ভাই ভাই, আমাদের বাংলায় কোনো উন্নয়ন নাই। মুসলিম ভাই সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন নাই। মুসলিম ভাই ফুরফুরায় শুধু মমতা খালা ইফতার করতে যায়, উন্নয়ন নাই। বাংলার মানুষ বলছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছে, মুসলিম ভাই বকটুইতে শুধু আমরাই খুন হই। আচ্ছা, বাংলায় মুসলমানরা বলছে, রাষ্ট্রবাদী মুসলমানরা বলছে, মুসলিম ভাই 2026 উল্টে দেবো, পাল্টে দেবো, তার কোনো ছিল। এই বাইকটা শুনুন, ইব্রাহিম সিদ্দিকী বলছেন, ইব্রাহিম সিদ্দিকী বলছেন, ঘরে ঘরে হুমায়ুন কবির তৈরি মারা হয়, আর ইউপি আর এমপিতে মুসলমানদেরকে টেররিস্ট বলা হয়, তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনার
এই চোরাটাকে ফেলে দেন নাকি? মুসলিমদের সংখ্যালঘুদের দলদাসে পরিণত করা হয়েছে, এটা নিয়ে আমি রাধামোহন বাবুর কাছে যাব এবং প্রত্যেকের কাছে যাব। কি বলছেন ইব্রাহিম সিদ্দিকী? আরো একটা বক্তব্য শুনুন। বহুত গরিব আছে, ভালো নেই, আবার ভালো আছে, কিছু লোক পাচ্ছে কিছু লোক পাই না। এখানে দলদাস করা হচ্ছে। এখানে যারা আমার পক্ষে দাঁড়াবে, আমার কথা অনুযায়ী চলবে, চিনলেন, তাদের ঘরে দেওয়া হবে। একটা শ্রেণী চলছে, আমার পক্ষে দাঁড়ালে, আমার হয়ে চললে, আমার হয়ে বললে দেওয়া হবে। সুষ্ঠুভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতপাত না দেখে, দলমত না দেখে যদি ঠিকমতো দেওয়া হতো, তাহলে অভাবটা মোটেই পশ্চিমবাংলার কোথাও কোনো জায়গাতেই আসতো না। খালি ফুরফুরা সেবা কোনো জায়গাতেই আসতো না। আমি রাধামোহন বাবুর কাছে যাওয়ার আগে হাত তুলছিলেন কাজীদা। দলদাস করে রাখা হয়েছে আমাদের বলছে। দলদাস শব্দটা ব্যবহার করছেন ইব্রাহিম সিদ্দিকী, আমি নয়। গতকালই ফুরফুরা গিয়েছিলেন মমতা। দ্রুত উত্তর দিন, তারপর আমি যাবো। আমি রাজ্যের 3 কোটি প্লাস মুসলমানদের কাছে জানতে চাই এবং মাননীয়ের কাছে আজকে জানতে চাই, ফুরফুরা শরীফে একটা ছোট্ট জায়গা, তার উন্নয়ন ইকুয়াল টু রাজ্যের মুসলমানদের উন্নয়ন? একটা অঞ্চল, ছোট্ট জায়গা, কি করে এটা কম্পেয়ার করে? নাম্বার 1। নাম্বার 2, ঠিক দাদা হুজুর আবু বকর সিদ্দিকী সাহেবের যেন বড় দুঃখ আজকে। আমার খুব বড্ড কষ্ট লাগছে, তাকে শ্রদ্ধা করি আমি। যে ইব্রাহিম সিদ্দিকী বলছেন, ওইদিকে তহা সিদ্দিকী বলছেন যে এখানেও কাটমানি চলে, অর্থাৎ পিজ্জাদা যারা, তারা বিভিন্ন অর্থনৈতিক ঘটনায় ঘাবড়াতে যুক্ত। খুব লজ্জার। আপনি পয়েন্টে যান, কত লজ্জার কথা শুনে রেখে দিন। আমাদের নবী, যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন নূহ আলাইহিস সালাম আমাদের নবী। তার ছেলে কেনান, সে দোজখে যাবে, ইসলাম মতে আছে, সে নবীর পদবাচ্য নয়, সে বিভ্রান্ত, সে শয়তান, ইসলামিক মতে বলা হচ্ছে। তো অর্থাৎ নবীর ছেলে যদি শয়তান হয়, আবু বকর সিদ্দিকীর ছেলেরা, তার প্রজন্ম পাপী হবে না কে বলেছে? তারা আমি যাব না কে বলেছে? আমি লজ্জার কথা বলছি। আমি রাধামোহন কাছে যাব। এবার সঞ্চালককে বলতে দিন। অপবিত্র করছে। আরে ভাই, সঞ্চালককে বলতে দিন। রাধামোহন বাবুর প্রশ্ন, আপনারা মানে দলদাসে পরিণত করে রাখছে এমনকি পীরজাদাদের, সংখ্যালঘুদের। আপনারা এইভাবে মানে মুখোশটা খুলে যাচ্ছে, তো এরপর তো সংখ্যা গুরুদেরও ভোট পাবেন না, সংখ্যালঘুদেরও ভোট পাবেন না, কোথায় যাবেন শেষ পর্যন্ত? মুছে যেতে হবে তো। কি করছেন আপনারা? কেন করছে তৃণমূল কংগ্রেস এই কাজ? দেখুন, আমি একটা কথা বলি। এখানে দুজন বললেন যে ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি ভোট নিতে যায় না, এনারা ভুলে গেছেন 15-16 বার কিন্তু মমতা ব্যানার্জি গেছেন, কিন্তু কোথাও, আরে ভাই বলতে দাও না, 15-16 বার গেছেন কিন্তু কোনোদিন ভোটের ব্যাপারে যায়নি। প্রথম। সেকেন্ড কথা হচ্ছে কাসিম ভাইয়ের, আমার কাসিম ভাইয়ের দল, কাসিম ভাইয়ের দল এসছিল 2014-তে, 2012-তে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ গেছিলেন, 2016-এ গেছিলেন, আর এই গেলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। কোন 15-16 বছর আমি জানি না, ভুল তথ্য। একটু বলে দিন, তথ্যটা ভুল দিচ্ছেন, ইনফরমেশন রং। জিনিস খুব ভালো করলো, হিন্দুত্ব। আমি নিজেও হিন্দু, আমি এটাতে মোদিজিকে যখন 2014-এ এসেছিলাম তখন সমর্থন করলাম। কিন্তু হিন্দুর অবস্থা দেখুন, কেন হিন্দুর জন্য গ্যাসের দাম কমলো না, কেন হিন্দুর জন্য তেলের দাম কমলো না, কেন হিন্দু পয়সাওয়ালা হলো না, কেন হিন্দুর চাকরি হচ্ছে না, কেন হিন্দুকে শুধু মন্দির বানিয়ে বলা হচ্ছে যে ভাই তোমার বড় লোক হতে হবে না, শুধু আদানি আর আম্বানির ছেলেগুলো বড় লোক হবে। আমি বলে নিতে দিন, কেন হিন্দুদের, গুড লজিক, একটু বলেন, কেন হিন্দুদের চাকরি হচ্ছে না, কেন হিন্দুদেরকে ডিমনিটাইজেশনে রাস্তায় পয়সা মার গেছে, কোঅপারেটিভ ব্যাংকে কেন পয়সা মার যাচ্ছে হিন্দুদের, কেন হিন্দুদের এই ভোটার লিঙ্ক, আধার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক করে সাইবার ফ্রডে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের থেকে কাটমানি খাওয়া হচ্ছে, তাই জন্য সংখ্যালঘুদের দলদাস করে রাখা হচ্ছে। ভেরি নাইস লজিক, এই লজিকটা খুব সুন্দর, একদম পয়েন্ট টু পয়েন্ট লজিক। করি না, না আমরা করব। সংখ্যালঘুদের দলদাস করে রাখা হচ্ছে কারণ তেলের দাম কমে, সংখ্যালঘুদের দলদাস করে রাখা হচ্ছে কারণ হিন্দুদের জন্য মোদি উন্নয়ন করেনি। গুড পয়েন্ট। আর একটা কথা বলি, উন্নয়ন যে হয়নি, আমি জানি না ওনারা গেছে কিনা, কিন্তু ওখানে মানুষ বলছে, চোখে কালো পর্দা পড়ে গেছে বিজেপি। আমি বলি ফুরফুরা শরীফে যত লাইট হয়েছে, রাস্তা হয়েছে, সব কিন্তু তৃণমূল টাইমে, এটা কিন্তু আগে কিন্তু হয়নি।
তিনজন বিজেপি আমি একটা মাইক শোনাই। ওনারা জানে মুসলমান মানে জানে, আমি সেটা নিয়ে যাচ্ছি না, আপনি শেখাবেন না। আমি অবরোর কাছে যাওয়ার আগে আপনি বলছেন ফুরফুরা শরীফে উন্নয়ন হয়েছে, ইব্রাহিম সিদ্দিকী কি বলছেন চাকরি হয়েছে কিনা ফুরফুরা শরীফে শুনুন, তারপর আসবো অবরো এবং অশোক তার কাছে। ইব্রাহিম সিদ্দিকী চাকরি নিয়ে কি বলছেন শুনুন। মানে একেবারে তো পুরো বন্ধই হয়ে গেছে। কংগ্রেসের আমলের চাকরি 10% দেওয়া হয়েছে, বামপন্থী আমলের মানে 2% দেওয়া হয়েছে, তৃণমূলের আমলের 0% চাকরি নেই। দেখুন আজকে পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে মানুষ, কেন যাচ্ছে কারণ কি? লেবার শ্রেণীর মানুষ, তারা পশ্চিমবাংলায় কাজকাম করে খেটে পয়সা পাচ্ছে না, খেতে পাচ্ছে না, মজুরি নেই, কর্ম নেই, না থাকার জন্য তারা চলে যাচ্ছে, খালি ফুরফুরাতে যাচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ চলে যাচ্ছে, সেখানে যেয়ে তারা অনেক মারাও যাচ্ছে, মারাও গেছে এর আগে। এবং ছোটোখাটো শিল্প কি বলেন আপনার কর্ম এগুলো দরকার আছে। যদি ছোটোখাটো শিল্প হতো আজকে দেশের উন্নয়ন হতো, এই মানুষগুলো আজ বিদেশে যেত না। এটা রাজ্য সরকার করার দরকার ছিল, তেনার এটা করা কর্তব্য, এটা আমরা চাই, কিন্তু এই কাজগুলো হচ্ছে হয়তো। অব্র যেমনটা বলছিলেন রাধামোহন বাবু, তেলের দাম কমেনি ইত্যাদি অনেক লজিক, তাই জন্য তৃণমূল থেকে দলদাস করে রাখা হচ্ছে। ইব্রাহিম সিদ্দিকী বলছেন, আমি বলছি না, তহা সিদ্দিকী বলছেন যদি বলি উন্নয়ন হয়েছে তাহলে বেইমানি করা হবে। আজ বিজেপির আমি স্ট্যান্ডটা জানতে চাইছি, তৃণমূলের আমি এক সেকেন্ড, তৃণমূলের মুখোশটা যদি খুলছে, তৃণমূলের মুখোশটা যদি খুলছে, যেখানে সংখ্যালঘুরা বলছেন যে কোনো উন্নয়ন হয়নি, আজ বিজেপি স্ট্যান্ডটা কি? কেন তোমরা হিন্দুদের জন্য উন্নয়ন করনি বলে এমনটা হয়েছে বলে বলছেন রাধামোহন বাবু? আমি প্রথমেই বলি, রাধামোহন দা আজকে খুব তিরিং বিরিং করে নাচছেন, উনি কাউকেই বলতে দিচ্ছেন না, বলতে দেবেনই বা কেন? উনি এখন হাইকোর্ট ছেড়ে মোটামুটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পেরিয়ে মার্সের কোর্ট অফ জাস্টিসে কিন্তু প্র্যাকটিস করেন বোধ হয়। খালি আমি রাধামোহন দাকে মনে করিয়ে দিই, রাধামোহন দা আপনি যখন বিজেপিতে ছিলেন এবং আপনি যখন ভারত সরকারের আইনজীবীদের প্যানেলে ছিলেন, তখন আপনার এই জ্ঞানের বাণীগুলো মনে পড়েনি। ভারত সরকারের আইনজীবীদের প্যানেল থেকে বেরিয়ে গিয়ে তারপর আপনার জ্ঞানের বাণীগুলো বিশাল জ্ঞানী, বিশাল জ্ঞানী। বিষয়টা হচ্ছে তৃণমূল এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে কাজী নজরুল ইসলাম কিন্তু আজকে ইসলামিক পপুলেশনের আইকন নয়, তাদের আইকন হচ্ছে ফিরহাদ হাকিম বা ওই হুমায়ুন কবিরের মতো লোকগুলো। তৃণমূল কংগ্রেস এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে মাইনরিটি অ্যাফেয়ার্স আর মাদ্রাসা এডুকেশনের বাজেট কি রেখেছে শুনবেন? 5,602 কোটি। আগের বছরের বাজেট কি ছিল শুনবেন? 5,530 কোটি। এবার আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, এই যে এত টাকা বাজেট রেখেছে, যেটা কিন্তু নর্থ বেঙ্গলের উন্নয়নের বাজেটের সঙ্গে আরো 4-5টা বাজেট যদি ধরে নেন তার থেকে বেশি। এবার মৌলিক প্রশ্ন হচ্ছে, টাকাটা গেল কোথায়? এই টাকাটা গেল কোথায়? এই অনুযায়ী উন্নয়ন কি মুসলমানদের হয়েছে? এই প্রশ্ন মুসলমানদের নিজেরা করতে হবে। আরেকটা কথা বলি, দেখুন 10,000 খারিজি মাদ্রাসাকে এই রাজ্য সরকার কিন্তু অনুমোদন দিয়েছে, খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে, কিন্তু যেই খারিজি মাদ্রাসা থেকে এনআইএ রিপোর্ট বলছে জঙ্গি তৈরি হয়। আর খালি অনুমোদন না, দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, ফ্রিতে ট্যাব, সাইকেল, স্কলারশিপ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি খারিজি মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠান তার ফিউচার কিছু নেই, কারণ তাদের কিন্তু ওই ডিগ্রি নিয়ে কোথায় তারা উচ্চ জায়গায় পড়াশোনা করতে পারবে না, কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবে না, কোনো কলেজে যেতে পারবে না। আমি যদি ভুলে আমাকে ধরিয়ে দিই, তাহলে এই খারিজি মাদ্রাসা যেখানে এনআইএ বলছে এদের এখানে জঙ্গি তৈরি করার একটা মডেল রয়েছে, তাদেরকে অনুমোদন দেওয়ার এই পার্সগুলো দেওয়ার অর্থটা কি? এটা কি মুসলমান উন্নয়ন? আমার প্রশ্ন হচ্ছে, সিমির ফাউন্ডারকে রাজ্যসভায় পাঠানো এবং দেগঙ্গার রায়েটের একজন মূল অভিযুক্তকে লোকসভার ক্যান্ডিডেট করাটা কি মুসলমানদের উন্নয়ন?
নাকি সামগ্রিকভাবে উন্নয়ন করা হবে? এই প্রশ্ন কিন্তু মুসলমান সম্প্রদায়ের কাছেই আমি রাখছি। আমি একটা কথা বলি, ফিরহাদ হাকিম বারবার কিন্তু বিভাজনের রাজনীতি করেছেন, একাধিকবার হিন্দুদেরকে উনি হার্ট করেছেন, অসম্মান করেছেন। কই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো স্টেপ নেননি, যখন হুমায়ুন কবির গতকালও না, উনি ভুলভাল বলেছেন, স্টেটমেন্ট আমি দিয়েছেন। ফিরহাদকে গোপনে বারণ করেছি। গোপনে আমি বারণ করে দিয়েছি, গোপনে নয়, এটা সব গোপনে নয়। হুমায়ুন কবির যখন একের পর এক স্টেটমেন্ট করে গেছেন, গতকালও স্টেটমেন্ট করেছেন, আজকে ডেকেছে, এখনো ডেকেছে, গোপনে ডেকেছে। আমার বক্তব্য হচ্ছে এদের মুসলমান উন্নয়নের মডেলটা হবে এবিটি। আনসারুল্লাহ বাংলা টিমের যে মাথা জসিমউদ্দিন রহমানি, উনি বাংলাদেশে বসে বসে ওনার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এবং উনি এমন কাজ করছেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করা যাবে। এই ডিরেক্ট কল জসিমউদ্দিন রহমানি নামক এই লোকটি যে সন্ত্রাসবাদী, সেই কিন্তু দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মানে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা সন্ত্রাসবাদী, তারা কিন্তু বুঝতে পারছে যে এই সরকার আসলে মুসলমান উন্নয়নের কাজ করছে না, বিভাজনের কাজ করছে। এবার আমি সামগ্রিকভাবে আমাদের বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখছি, এত টাকা বাজেট আমি বললাম, সেই অনুযায়ী কাজটা কি হয়েছে, নাকি খালি মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে? এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। আমি অশোকদার কাছে যাওয়ার আগে তুমি একটা বাজেটের কথা বলছিলে, এত হাজার কোটি টাকা মঞ্চে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী যখন মঞ্চে বসে রয়েছেন, তখন নুরুল্লাহ সিদ্দিকী বললেন এই রাজ্যে কোনো মাদ্রাসাই তৈরি হচ্ছে না, সেরকম মাদ্রাসা নেই। কি বললেন তিনি, শুনুন। আমি 21 সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের আপনি একটু মানবেন। তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে, তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা, আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে, অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। অশোকদা, গতকাল কংগ্রেসের তরফ থেকেও একটি দল গিয়েছিল এবং সেখানে শুভঙ্কর বাবু নিজেও ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী পরে বললেন যে কংগ্রেস কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, তৃণমূল উদ্দেশ্য নিয়ে গিয়েছে। আজ সেখানের যারা সংখ্যালঘু তারা খোলাখুলি বলছেন যেখানে 10 বছর বাদে কেন এসেছেন মানুষ বুঝতে পারছে। আসলে কি কংগ্রেসও 10 বছর, কংগ্রেস কত বছর বাদে গেছে আমি জানি না, কিন্তু উদ্দেশ্যটা কি সেম? ঠিক ভোটের আগে বারবার তাদের সঙ্গে দেখা করতে যাওয়া 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, আপনাদের কি স্ট্যান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুভ নিয়ে, এই গোটা বিষয়টি নিয়ে বলুন। কংগ্রেস সম্পর্কে ফুরফুরা শরীফের পীরজাদারা কি বলেছেন আপনারা একটু আগে বাইট শুনিয়েছেন, আমি শুনলাম। ইব্রাহিম সিদ্দিকী 10% বলেছেন কংগ্রেস সরকারের আমলে 10% চাকরি সংখ্যালঘু মুসলিমরা পেয়েছে, ক্রমশ সেটা হ্রাসমান হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যাকে নিয়ে ফুরফুরা শরীফের অন্যতম প্রতিষ্ঠাতা দাদা হুজুর একজন সমাজ সংস্কারক ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, সামাজিক প্রগতির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তো সেই ফুরফুরা শরীফকে রাজনীতির আখড়া বানিয়েছে এ রাজ্যের তৃণমূল। এটা নিয়ে আর দ্বিমত থাকার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক যেখানে মানুষের রুটি রুজি, চাকরি, কর্মসংস্থান, বেকারত্ব এইসব নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে ফসলের ন্যায্য মূল্য নিয়ে আলোচনা হওয়া দরকার, যেখানে নয়া শ্রম আইনের ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া দরকার, সেখানে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি হচ্ছে? গত কয়েকদিন আগে গেল 14ই মার্চ, যে নন্দীগ্রামকে কেন্দ্র করে ক্ষমতায় আসলো তৃণমূল, আপনি ভাবুন, যে নন্দীগ্রামে নাকি মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু, সেই নন্দীগ্রামে এই এতগুলো বছরে একটা কোনো উন্নয়নের কাজ হলো না। আজকে নন্দীগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একজন বলছেন, মাননীয়া বলছেন জগন্নাথ মন্দির করবেন দীঘায়, আর আরেকজন বলছেন নন্দীগ্রামের শুভেন্দু বলছেন রাম মন্দির করবার, ওদিকে ওই ভরতপুরে দাঁড়িয়ে এই হুমায়ুনের মতো লোক বলছে বাবরি মসজিদ করবে। ছেলে খেলা হচ্ছে নাকি? দেখি ছেলে খেলা হচ্ছে। বাংলায় এবং এদেশে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি প্রত্যেকের হাতে কাজ নেই, বেকারত্ব প্রত্যেকের ঘরে, পেট ভাতের জ্বালা প্রত্যেকের আছে এবং তারা সবাই খারাপ রয়েছে। এই ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই থুতু দিয়ে সাপের বিষ তাড়ানোর কাজটা কিন্তু অত্যন্ত দুঃখের হলেও গণতন্ত্রের 4র্থ স্তম্ভ হিসাবে আপনারা করছেন। এবং আমি একটা কথা বলছি, শুনুন, আমরা এই প্রশ্ন বলতে দিন। কর্ণাটকে আপনি কারোর কাছে বলিনি,
4% আমি কারণ মাঝে বলিনি কি শোনো, আমি কারণ মাঝে বলিনি প্লিজ, ভিত্তি করে আমি কারণ মাঝে সেই বলিনি, ক্ষেত্রে বলতে দিন সাম্প্রদায়িকতা হয় না। আপনারা আপনাদের স্টুডিওতে রোজ সরকারি কন্ট্রাক্টে রোজ কিছু সাধু সন্ন্যাসী এনে সাজিয়ে অবশ্যই, বলবেন- কেন আনবো না? আনুন, সাজিয়ে আনুন। না, না, আরে সাজানোর শুনুন কথা না, কি? হ্যাঁ। এনে বলবেন তারা হিন্দুর প্রতিনিধি, কয়েকজন মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিম রিজার্ভেশন দিয়েছে ধর্মের উপর ভিত্তি করে, গভর্নমেন্ট সরকারি কন্ট্রাক্টে, এটা সাম্প্রদায়িকতা নয়। শুনে নিন, আমি যেটা বললাম শুনলেন কথাটা, আমি যেটা প্রশ্ন করলাম আপনি শুনলেন। আপনারা কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিমদের রিজার্ভেশন দিয়েছে ধর্মের উপর ভিত্তি করে, এটা সাম্প্রদায়িকতা নয়? রিজার্ভেশনের কথা আসলো এটা সরকারি কন্ট্রাক্টে কি আসলে আপনি কি দিয়েছে শুনলেন? কর্ণাটকে, আপনি কি শুনলেন প্রশ্নটা কথাটা? শুনছেন? আমি কি কথাটা বলছি? আমার প্রশ্ন হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার মুশকিলটা হয়ে গেছে 4% কোথায় জানেন? মুসলিমদের ধর্মের উপর মুশকিলটা হয়ে ভিত্তি গেছে করে কোথায়? রিজার্ভেশন দিয়েছে, এটা সাম্প্রদায়িকতা হ্যাঁ কিনা? শুনুন, আমাকে বলতে দেবেন তো, আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ, আপনাকে বলতে বলুন। বলুন। একটা সংবাদ মাধ্যম হিসাবে যে নির্লজ্জ পরিচয় আপনারা রাখছেন, হিন্দু মুসলিম, আমি আবারও জিজ্ঞেস করছি, লজ্জা হওয়া উচিত। কংগ্রেস সরকার মানুষের 4% পেট ভাত রিজার্ভেশন রুটি রুজি দিয়েছে, নিয়ে আলোচনা করুন, মুসলিমদের ধর্মের বেকারত্ব উপর নিয়ে ভিত্তি আলোচনা করে করুন, কাজ সরকারি নিয়ে আলোচনা কন্ট্রাক্টে করুন, শিল্প নিয়ে কোনো উত্তর আলোচনা আছে? করুন, কৃষি নিয়ে আলোচনা করুন। কর্ণাটকে শিল্প কৃষি ইত্যাদি আলোচনা হয়নি যখন 4% মুসলিমদের রিজার্ভেশন দিলেন? আপনি তো ধর্মের এখানে উপর বসে ভিত্তি মনে করে হচ্ছে সরকারি বৃষ্টি কন্ট্রাক্টে কোনো উত্তর নেই, আপনি কি উত্তর এখানে নেই, বসে বৃষ্টি করতে উত্তর নেই, বাংলাদেশ? উত্তর নেই। বেশ, আমি একদম এবার সময় শেষ, প্রত্যেকে যাবো, 30 সেকেন্ড আমি দেবো অব্রকে, 30 সেকেন্ড আমি যাচ্ছি প্রত্যেকে। হ্যাঁ, অনেক কথা বললেন কংগ্রেস মুখপাত্র, আবার উনি কিন্তু মুখ উঠিয়ে এই টপিকেই ডিবেট করতে চলে এসছেন এই রিপাবলিকের স্টুডিওতে, তারপর ওনার এত নাকি বক্তব্য। যাই হোক, ঠিক আছে, এটা কংগ্রেসের স্ট্যান্ড হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, কেন মুখ উঠে আসেন, আপনি কি মুখ নামিয়ে এসছেন? আচ্ছা শুনুন না, শুনুন না, শুনুন না, একদমই না, ওনাকে ডাকা হয়েছে, এটা বলে আমি তো বলছি ইনভাইট করেছে, আমি বলছি তো ইনভাইট করেছে। আমার বক্তব্য হচ্ছে, আরে আমি বলছি তো ইনভাইট করেছে, তাই আপনি এসছেন তো? আপনি এসছেন তো? নির্লজ্জা বলে এসছেন তো? তাহলে টপিক জেনে এসছেন তো? টপিক জেনে এসছেন তো? টপিক জেনে এসছেন তো? তাহলে বলছেন কি? তুমি কি রিপাবলিকান? আচ্ছা বেশ, পার্সোনাল অ্যাটাক নয়, আমার একদম সময় শেষ, আমি কাজীদাকে একটা বক্তব্য রাখতে হবে। বেশ, আসি। হাফ ডজন রাজ্যে, হ্যাঁ। কংগ্রেস শাসিত হাফ ডজন রাজ্যে হিন্দু মন্দিরদের ওপর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স নেয় এই কংগ্রেস সরকার। হিন্দু মন্দির থেকে ট্যাক্স নেয়, কেন নেয়? কেন নেয়? হিন্দুরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন? কেন নেয়? এই উত্তর দিতে হবে, এই উত্তর দিতে হবে, বলুন 10 সেকেন্ড এই উত্তর দিতে হবে। আমরা এসেছি কেন? আমরা কাজী মাসুম আক্তার এখানে এসেছি কেন? আমাদের দুধের গাই বলে খেলা হচ্ছে, পাবেন, খেলা হচ্ছে, পাবেন, খেলা হচ্ছে বলে আমাদের যে খেলা হচ্ছে এইটা আমার বুঝুন। সময় একদম শেষ, 90% আমি এই কথা বলে শেষ করব। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আমি উঠবো। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই যেই হোক না কেন, তোষণের রাজনীতি একটা পয়েন্ট অবধি চলে, আর একটা পয়েন্টের পর যখন মানুষ বুঝতে পারেন তোষণ চলছে, আমাদের নিয়ে খেলা চলছে, তখন তারা গোটা বিশ্বের সামনে সেই মুখোশটা খুলে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস আজ যদি এইটুকু বুঝতে পারে যে আজ সংখ্যালঘু ভাই বোনেরা বলছেন যে আমাদের নিয়ে আর খেলা করবেন না, আমাদের উন্নয়নটা সত্যি করে করুন, যদি ভালোবাসেন নাটক করবেন না, এটাই বলছেন তারা। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।